আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পদ্মা টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী প্রেস ক্লাব এপিসি তৃণমূল টক শোতে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন মানিকগঞ্জ জেলার অন্যতম একজন নন্দিত মুখ, শহীদ প্রেসিডেন্ট জেলার অন্যতম একজন আদর্শ সৈনিক, মানিকগঞ্জ 1 খিওর দৌলতপুর শিবালয়ের নন্দিত মুখ হিসেবে যিনি জাতীয়তাবাদী দল থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে রাজপথ চষে বেড়াচ্ছেন, অবিভক্ত ঢাকা মহানগরের সাবেক সদস্য হিসাবে যিনি দায়িত্ব পালন করেছেন এবং সমাজসেবক হিসাবে যিনি তার নির্বাচন এলাকায় ইতিমধ্যে সাড়া জাগিয়েছেন, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড করছেন, একজন রাজপথ লড়াকু নেতৃত্ব, তার অন্যতম একজন ভ্যানগার্ড ব্যক্তিত্ব জনাব আবুল কালাম খান আজকের অনুষ্ঠানের আলোচক। প্রিয় দর্শক, অনুষ্ঠানে কিন্তু কোনো প্রশ্ন যদি আপনারা করতে চান তাহলে স্ক্রলে তখন নম্বর কল করলে আমরা আজকের যিনি একজন তৃণমূলের নেতৃত্বে রয়েছেন, শহীদ প্রেসিডেন্ট জার্মান আদর্শ নিয়ে দীর্ঘ সময় তিনি রাজপথে আছেন। বিশেষ করে যে সময়গুলিতে বিএনপির রাজপথে আন্দোলন করা বা রাজপথে রাজনীতি করা খুব কঠিন ছিল, সেই সময় তিনি ঢাকা মহানগরের রাজনীতি করে বিএনপিকে অনেক বেশি কাছ থেকে পাশ থেকে জেনেছেন বুঝেছেন। সেক্ষেত্রেই পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপির একজন প্রার্থী হিসেবে মানিকগঞ্জ 1 থেকে তিনি মনোনয়ন প্রত্যাশী হিসেবে দলের সবকর্নার প্রত্যাশা করছেন। তার কাছ থেকে আমরা মানিকগঞ্জের রাজনীতির ইতিহাস এবং বাংলাদেশের রাজনীতির কিছু ইতিহাস আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। আমাদের সাথে যুক্ত হচ্ছেন জনাব আবুল কালাম খান, যে জনাব আপনি দর্শক শ্রোতাদেরকে জানাতেন দীর্ঘ সময় ধরে আপনার পথ চলা শহীদ প্রেসিডেন্ট জার্মান আদর্শ নিয়ে জনাব তারেক রহমান এবং ম্যাডাম খালেদা জিয়ার আদর্শ বুকে ধারণ করে আপনি রাজপথে কঠিনতম দিনে রাজনীতি করেছেন। আপনি দর্শকদেরকে জানান কি চেতনা ছিল, প্রেরণা ছিল, যার কারণে আপনি অন্য রাজনৈতিক আদর্শের পরিবর্তে বাংলাদেশের জাতীয়তাবাদের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জার্মান আদর্শ নিয়ে রাজপথে আসলেন, আপনি যদি দর্শকদেরকে জানাতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জানাচ্ছি পদ্মা টেলিভিশন 24-কে জি, এবং যিনি আমার পাশে আছে শ্রদ্ধেয় ভাই জিয়া ভাই। তো আমি জনগণের উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই। জি, তো আপনারা সবার আগে আমি যার কথা না বললেই নয়, কারণ যার স্বপ্ন দেখে আমি ছোটোবেলাতে আমার জ্ঞান হওয়ার পর থেকেই আমি দেখছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের তার কিছু বর্ণনা আমি দিতে চাচ্ছি। আমি কেন শহীদ পরিবারকে, জিয়া পরিবারকে এবং জিয়ার আদর্শকে, জিয়ার রাজনীতিকে কেন বাসলাম, ছোটোবেলাতেই শিক্ষায় সুশিক্ষিত জানছি আমি। তো আমি বলতে চাচ্ছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব মরহুম, উনি বাংলাদেশে উনি যখন গ্রাম অঞ্চলে যেতেন তখন আমি আমার বোনকে বলতাম যে আপা আমাকে একটা পতাকা বানায় দাও ধানের শীষে। তো আমার বোন তখন আমাকে বলছে যে ঠিক আছে, পিসার শোলা মানে ঝাড়ু পিসার কাঠি ছিল ছোটবেলায়, তো ওইটার ভিতরে ধানের শীষ আঁকাই দিত আমাকে, ওটা ভাতের আঠা দিয়া আমি তখন ধানের শীষ উড়ি। আমার শরীর বলে রক্ত, আমার সব শরীর দিয়ে ভিপি ধানের শীষ। আমি সেই জন্ম থেকে মানে জ্ঞান আসার পর থেকেই আমি পিপি মানে আমি এত জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়া সাহেবকে এতই ভালোবাসি যা আপনি কল্পনা করতে পারবেন না। অনেক কথা বলবে, কিন্তু আমার বুকে ধারণ করার কথাগুলো আমি বলতেছি। কার কি এটা আমারটা আমি বলতেছি। সেটা হচ্ছিল আপনার যখন মুক্তিযুদ্ধ হলো, স্বাধীন হলো, কিন্তু এর পিছনে কিছু ভূমিকা তো ছিল। এইভাবে তার মানে একটা দেশ স্বাধীন হয় নাই, এত শহীদ মা বোনদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন করেছে। হ্যাঁ, আপনি দেখবেন একটা জিনিস খেয়াল করে দেখবেন, যখন এই দেশ পাকিস্তান থেকে যখন বাংলাদেশ যখন শুরু হলো দ্বন্দ্ব বাংলাদেশ করার জন্য, তখন কিন্তু আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব কিন্তু তখন কিন্তু ছিলেন না। সে কিন্তু আপনার এক পর্যায়ে বলা যায় সে চাচ্ছিল না এই দেশটা স্বাধীন করতে, তখন পাকিস্তানি কারাগারে ছিলেন। তখন কে নেতৃত্ব তো জেনারেল আমাদের শহীদ প্রেসিডেন্ট তৎকালীন সময় ছিলেন তিনি। আচ্ছা, আমি এখানে একটি প্রেক্ষাপট আপনাকে দিয়ে দিচ্ছি। 7ই মার্চের ভাষণ দিয়ে জনাব শেখ মুজিবুর রহমান একটা আবেগ সৃষ্টি করলেন যে স্বাধীনতা অর্জন হবে, এমন একটা আবেগ সৃষ্টি করলেন, কিন্তু আবেগটি 25 মার্চ পর্যন্ত কোনো বাস্তবায়ন না করে অপারেশন সার্চলাইট চলছে, জেনোসাইড চলছে, এমন অবস্থায় যেখানে তিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিবেন, আওয়ামী লীগের শীর্ষ নেতারা যেখানে তার কাছে যাচ্ছে যে নেতা বা লিডার আপনি একটু ঘোষণা দেন, আমরা মুক্তিযুদ্ধ করি, আমরা চলে যাই, আত্মগোপনে চলে যাই, মুক্তিযুদ্ধটা ত্বরান্বিত হোক। এমন অবস্থায় মুক্তিযুদ্ধের ঘোষণা না দিয়ে পাকিস্তানিদেরকে ডেকে তাদের গাড়িতে চড়ে তিনি পাকিস্তানিতে চলে গেলেন। এদিকে দেশের মানুষের উপর হত্যাযজ্ঞ চলছে। কি হবে, কি হতে যাচ্ছে, এমন পরিস্থিতিতে ক্যান্টনমেন্ট থেকে উই রিভোল্ট বলে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ঘোষণা দিলেন। এতে দুই নেতার যে নেতৃত্বের জায়গায় অর্থাৎ গুরুত্বপূর্ণ সময়ে একজন কাপুরুষোচিত ব্যবহার, আরেকজন যে বিরোচিত ব্যবহার, এই ব্যবহারটা নিয়ে আসলে আপনার জায়গা থেকে আপনি কি অনুধাবন করেন? ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দেখেন, যখন
দেশ স্বাধীন অবস্থা মানে যুদ্ধকালীন অবস্থার পক্ষে বিরুদ্ধে স্বাধীনের জন্য সবাই একসাথে লড়ে যাচ্ছে, জি। ও তখনই উনি চলো একটা মানুষ যখন নতুন কেউ যদি আসে তখন টাকা তার জন্য কি বলে এইসব কিছু বলো, কিন্তু দেখা গেল যে তিনি না ঘোষণা দিয়ে চলে গেলেন পাকিস্তানের ইয়েতে, কিন্তু এটা তো ধরে রাখতে হবে। তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ছিলেন, তখন হাল ধরেছিলেন, এবং উনি এই স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব আপনার চিটাগাং কালঘাট থেকে উনি বেতার কেন্দ্র থেকে ঘোষণা দেন স্বাধীনতার। আজকে এই শহীদ জিয়া প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের যে ঘোষণা দিয়েছেন, এটাকে আওয়ামী লীগ সরকার তার মেয়ে মানে শেখ মুজিবুর রহমানের মেয়ে এটাকে এত বিতর্কিত করেছেন। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের নামে ঘোষণা দেয় না, কারণ স্বীকৃতি দিতে চায় তারা শেখ মুজিবুর রহমান করেছে। আচ্ছা, আপনারা একটা প্রশ্ন করি, শেখ মুজিবুর রহমান কোথায় ছিলেন তখন? পাকিস্তান কারাগারে ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোথায় ছিলেন? বাংলাদেশে ছিলেন। জি। আপনার সাধারণ আপনার বুঝতে হবে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন মানে খাঁটি বাংলাদেশি, যে মাঠের যুদ্ধ, মানে যুদ্ধ বলতে কি মানে তার প্রাণ দিয়ে যান চলে গেছে, তার সৈনিকরা দেশ ভাইদেরকে নিয়ে সে যুদ্ধের ময়দানে চালিয়ে গেছে। আপনি একটা জিনিস খেয়াল করবেন, আজকে যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি এই চট্টগ্রাম কালুঘাট বেতার কেন্দ্রতে যদি বক্তব্য না দিতেন, স্বাধীনতার ইঙ্গিত দিতেন, তাহলে আমাদের এই দেশটা স্বাধীনতা ঘোষণা হতো না। আমরা দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এটা বুঝতে হবে। আপনি দেখেন এই দেশের জন্য তার প্রেক্ষাপটটা এমন হতো যে কিছু মানুষ হত্যা হতো, খামোশ হতো, স্বাধীন হতাম না, কিন্তু আমাদের কিছু প্রাণ যেত, কিন্তু সত্যিকার বিজয়টি আসতো না। ঘোষণা দেবার কারণেই আমরা কিন্তু স্বাধীন হলাম। যদি তিনি ঘোষণা না দিতেন তাহলে কিন্তু আমাদের স্বাধীনতা আসতো না, আমাদের উপরে অত্যাচার চালিয়ে পাকিস্তানে আমরা পূর্ব পাকিস্তানে থেকে যেতাম, এমন প্রেক্ষাপট হলো কিনা। অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষণাটাই আসলে স্বাধীনতা এনে দিল কিনা। অবশ্যই দিয়েছে। উনি যদি স্বাধীনতা ঘোষণা না দিতেন তাহলে এটা আজকে বিতর্কিত মানে অনেক রক্ত হয়ে যেত। সে সময় সে জেনে শুনে বুঝে শুনেই সেই ওই মোমেন্টে গিয়ে ধরছে যে না, দেশের জন্য যারা যুদ্ধ করতেছেন শহীদ হয়েছেন, এখন তা আমরা পাকিস্তানিতে যখন আমরা ক্ষমতা নিই তখনই শহীদ প্রেসিডেন্ট দেশ স্বাধীন হয়েছে। তাহলে এটা বুঝতে হবে। আমরা সবাই দেখছি এটা বক্তব্য না, এটা কোনো কিছু না। সবাই সচক্ষে যারা ছিলেন সে তৎকালীন সময় যারা যুদ্ধ করেছেন, যারা তৎকালীন জ্ঞান করেছেন, কেউ বাতাস গাই দিয়েছেন, সবাই মুক্তিযোদ্ধা। যে এক গ্লাস পানি দিয়েছেন সে সময় মুক্তিযোদ্ধা, তারাও মুক্তিযোদ্ধা। আমি যে আপনি আমার কাছে আসছেন মুক্তিযোদ্ধা, অনেক মা বোনের ইজ্জত গেছে, অনেক কষ্টের বিনিময়ে বাংলাদেশটাকে আপনি একটা যেভাবে একটা জিনিস খেয়াল রাখবেন, অনেক কষ্টের বাংলাদেশকে যেভাবে যার হাতে তুলে দেওয়া হলো, ৭২-এর ১০ জানুয়ারিতে যে মানুষটিকে ব্যাপকভাবে স্বাগত জানানো হলো, যার হাতে রাষ্ট্র ছেড়ে দেওয়া হলো, তিনি রাষ্ট্রপতি হতে চান, প্রধানমন্ত্রী হতে চান, কারোর কোনো কার্পণ্য নেই, তার হাতে ক্ষমতা ছেড়ে দেবার পরে তিনি এটাকে দায়িত্ব মনে না করে যেভাবে দানব হয়ে উঠলেন, যেভাবে শোষক হয়ে উঠলেন, যার কারণে যার জন্য এত মানুষের আবেগ ছিল, তার মৃত্যুর দিনটিতে দীর্ঘ ৩০ ঘন্টা তার লাশটি ৩২ নম্বরে পড়েছিল, কেউ আসলো না, নিজের এলাকায় নিয়ে যাওয়া হলো। পরিবারের মাত্র 18 জন লোককে, আওয়ামী লীগের অফিসিয়াল ভাষায় 18 জন লোককে পাওয়া গেল, এর বেশি কোনো লোক হলো না। মৃত্যুর পরে যার ক্ষেত্রে ইন্নালিল্লাহ পড়ার চাইতে যার নিয়ে মানুষ খুশি হলো, একজন মানুষ নিজেকে কত বড় অসহায় করলে, কতটা পৈশাচিক ব্যবহার এই জাতির সাথে করলে তার শেষ বিদায়টি এমন হয়েছিল বলে আপনি মনে করেন? জি ভাই, আপনাকে আরেকটা জিনিস বলি, আপনার বলছেন ধন্যবাদ। আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তিনি সাদা মোটা মনের মানুষ, তার ভিতরে কোনো ধরনের হিংসা, লালসা, লোকবৃদ্ধি ছিল না। সে দেশপ্রেমিক ছিলেন। দেশকে উন্নয়ন করবেন কিভাবে, দেশকে সামনের দিকে আগাবে কিভাবে, সে তার থিঙ্কটাই ছিল এরকম যে আমাদের এই অবস্থা থেকে আমরা কিভাবে দেশকে উন্নয়ন করতে, ডেভেলপ করতে পারবেন। তিনি আস্তে আস্তে হাল ধরলেন। যখন ওনাকে মেরে ফেলা হলো, দুঃখজনক হলো সত্য যে বাংলাদেশটা কান্নার রুল পড়ে গেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। যারা জানছি আমরা, আমার শরীর দেখেন এখনো লোম খাড়া গেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা শোনার সাথে যে মারা গেছেন, মানে আমার এখনো চোখ দিয়ে আসে। আপনি কল্পনা করতে পারবেন না যে তিনি, আমি তার কত ভালোবাসতাম মন থেকে, ছোটবেলাতে শিখছি তাকে, আমি দেখছি, আমার বন্ধু পুরো জাতি কেঁদেছে দেখছে। এবং আপনি যখন রাস্তাতে যেত, গ্রামে নেমে যেত, মাঠে গিয়ে পানিতে গিয়ে ধান কাছে মাথা পর্যন্ত ধান নিয়ে যেতেন, উনি আগায় দিতেন। তারা বুঝতে পারতেছেন যে এটা কি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। তখন বুঝতে পারছেন যে না, এটা আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব আমাদের পাশে। তখন কত মানুষ তাকে গর্ব করছে যে একটা প্রেসিডেন্ট আমাদের সাথে থেকে মাথার বোঝা নিছে। আর দেখেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে আর শেখ মুজিবুর রহমানের যদি তুলনা দেন, তা দেখবেন শেখ মুজিবের স্টাইল থাকতো আলাদা, কথাবার্তা বলা, আর আপনাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের স্টাইল থাকতো নরম, ভদ্র, নম্র। দেশ কোনো অহংকার, অভিমান তার লেবাসও ছিল না। আজকে আপনার কথার আলোক আমার বলতে হচ্ছে এই কারণে, আজকে দেখেন কিছুদিন আগে এই 5ই আগস্টে দেখেন কি মর্মান্তিক বাংলাদেশ একটা
নজিরবিহীন ঘটনা ঘটে গেল। আপনি বলেন তো কোথায় আছে এরকম? সে জানছেন যে ছাত্রদের উপরে যে এত গুলি নিপীড়ন করেছেন, হত্যা করার হুমকি দিয়েছেন, সে বাংলাদেশ কোথায় গেছে আজকে বলেন? যখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব মারা যান, তখন তার 2 ছেলে রেখে মারা যান। এই ছোট ছোট বাচ্চাকে নিয়ে মা খালেদা জিয়া আজকে যে বিএনপির চেয়ারপারসন, তিনি আপনার এই 2 ছেলেমেয়েকে ক্যান্টনমেন্টে তার বাসভবনে অবস্থান করে ছেলেমেয়েদের লালন পালন করতেছে। এই শরীর শাসক শেখ হাসিনার আমলে তাকে উৎখাত কিভাবে করছে এটা সব দেশবাসী জানে। আমার সবচেয়ে দুঃখ এবং ঘৃণিত যে জিনিস কাজটা করছে সেটা হচ্ছে শেখ হাসিনা যে কাজটা করছে, খালেদা জিয়া অত্যাচার করছে, একজন আছে মনে রাখবেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আছেন, তিনি দুনিয়াতেই দেখা দেয় তার যে অপকর্ম করছেন, দুনিয়াতেই দেখা দেয়। আমি তথ্যটি দিচ্ছি, 82 সালে এরশাদ সাহেব ক্ষমতা আসার পরে সাবেক সেনাপ্রধানের স্ত্রী বা পরিবার বা সাবেক মুক্তিযুদ্ধের ঘোষকের পরিবারকে সম্মান জানানোর জন্য দলিল করে মইনুল রোডের বাড়িটি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পরিবারের জন্য তিনি লিখে দিয়েছিলেন, রাষ্ট্রগতভাবে সম্পদ করে দিয়েছিলেন। এই দলিলকৃত সম্পদ থেকে উচ্ছেদ করে ম্যাডাম খালেদা জিয়া ক্যান্টনমেন্ট থেকে বের করে শেখ হাসিনা যা অর্জন করলেন, সেই অর্জনটাই আসলে মহা গর্জন আকারে তাকে গণভবন থেকে একেবারে এদেশ থেকে বের করে দিল কিনা। আপনি দেখেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এভাবে বলার জন্য। আপনি একবার চিন্তা করে দেখেন, মা খালেদা জিয়া যখন মারা গেলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব তখন তার ছেলেকে নিয়ে সে একটা বিভৎস মুহূর্ত অবস্থায় ছিলেন। প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ তিনি ক্ষমতা আসলেন, কিন্তু ওই বাড়িটাই ছিল, উনি লিখিতভাবে দিয়েছে 101 টাকা তাকে এটা রেজিস্ট্রি করে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান পরিবারকে। মালিকানা সম্পত্তি, মালিকানা, জি, মালিকানার সম্পত্তি বেগম জিয়াকে এটা দেওয়া হয়েছে। সেই বাড়িটা কত স্মৃতি এই বাড়িটার মধ্যে, মনে করেন আরাফাত রহমান সাহেব, তারেক রহমান সাহেব, তারা খেলাধুলা করছে, মা অনেক সময় গল্প করছে, স্বামীর স্মৃতি, 2 ছেলের স্মৃতি, দৌড়াদৌড়ি, এগুলি এই বিচলিত একটা বাসা। বিশ্বাস করেন কি জানি না, যারা দেখছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বাসাটা কে বেগম খালেদা জিয়াকে টাইনা হ্যাসরা এই বাড়ির থেকে শেখ হাসিনা এই দুর্নীতি নিপীড়ন এই প্রশাসন দিয়া যেভাবে নিয়ে গেছে তার দলীয় লোকদের সাথে হ্যাসরাই বাড়িতে বের করে আক্ষেপের অন্যরকম ব্যাপার কিনা, এই বাড়িটি পরবর্তীতে ভেঙে সেখানে বহুতল ভবন করা হয়েছে, কোনো স্থিতি নেই দিচ্ছে কেন? ম্যাডাম খালেদা জিয়ার বা জিয়া পরিবারের বাড়ি ভাঙা হলো, এর জন্য কারোর কোনো ক্রন্দন নাই, আর 32 নম্বরে ছাত্র জনতা গুড়িয়ে দিল বেধায় ক্রন্দন আছে। আসলে জাতির হয়েছেটা কি? আমি বুঝিয়ে বলছি আপনাকে, ধন্যবাদ। সেটা হচ্ছিল, প্রিয় দেশবাসী, আমি এই কথাটা বলছি, আপনি খেয়াল করে শুনেন। কারণ হচ্ছে যে যখন জিয়া রহমানের বাড়িটা যে উচ্ছেদ করে দিল তার ওয়াইফকে এবং বুলডোজার বাড়িটা ভেঙে ফেললো, এখানে সেই পলিটিক্স কারণে শেখ হাসিনা যে যদি আমি আর্মিদেরকে স্টাফ কোয়ার্টার তুলে দেবো তোলা বিল্ডিং, তাহলে এখানে আর কোন কাজ ঝামেলা হবে না। সিঁড়ি তো তার তো দুষ্ট চিন্তা। খালেদা জিয়া একটা জিনিস মনে রাখবেন, আপনার এই পর্যন্ত বয়সে দেখছেন যে মা খালেদা জিয়া যখন বক্তব্য দেয়, স্টেজে দেয়, আজ পর্যন্ত এই শেখ মুজিবুর রহমানের কোনো একটা বাজে কথা বলছেন তিনি? কখনো তিনি বাজে কথা বলেন নাই, বরঞ্চ তিনি সে শ্রদ্ধা করে গেছেন খালেদা জিয়া। আর আপনারা শেখ হাসিনাকে দেখেন, তার কথায় কথায় বক্তৃতায় মৃত্যু পর্যন্ত কামনা করেছেন, যে বয়স তো কত হলো, কতজনই তো মারা যাচ্ছে। এগুলি আসলে একজনের ভিতরটা কি বোঝায়? বাংলাদেশি মানুষরা আসলে কি বুঝছে শেখ হাসিনার এই বক্তব্যগুলি? দেখেন, আপনি যদি আপনার সন্তান এবং আপনার স্ত্রীকে যদি আপনি সুস্বাস্থ্য শিক্ষিত এবং দিয়ে যান যে এইভাবে দেশ পরিচালনা, দেখেন মা খালেদা জিয়া কত, সে ছিল এক ফার্স্ট হচ্ছিল জেনারেল ওয়াইফ, দ্বিতীয় হচ্ছিল প্রেসিডেন্টের ওয়াইফ, এবং তৃতীয় হচ্ছিল উনি নিজেই প্রধানমন্ত্রী বাংলাদেশের, এবং মুক্তিযোদ্ধা, তিনি মুক্তিযোদ্ধার 3বার পরিবার তার স্ত্রী। এখন আরাফাত রহমান কুকু সাহেব যখন মারা গেলেন, আপনি, আমি একটু বলি সংক্ষেপে, কারণ বললে এটা 2 মাসও শেষ করতে পারবো না কথা বলে, আমি সংক্ষেপে কিছু মূল্যবান কথাগুলি বলি। দেখেন, যখন তারেক রহমানকে ধরে নিয়ে গেল, একটা সুস্থ মা কোনোদিন তার ছেলেকে যদি দেখে অসুস্থ কাঁদতাছে, তার বুকটা কেবল লাগবে, ঝুলে ছটফটাচ্ছে। তারেক রহমানকে ঝুলে মারছে তারা, আর্মিরা, পুলিশরা যারা মারছে, কোমরকে মাজা ভেঙে হাত দিয়ে ঘুরাই দিচ্ছে। তারপর তারিখ সবচেয়ে বড় কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবারের ভিতরে একদম আল্লাহ নিজ হাতে তাদেরকে এই সাহায্য করছেন। আমি বলবো, কারণ আল্লাহ তো নিজ হাতে না, মানে আল্লাহর অশেষ রহমতে তারা এই পরিবারটা ঠিক আছে, জনগণ দেখুক, বুঝুক শহীদ পরিবার কত নির্যাতিত হয়েছে। দেশবাসী, আমি বলতে চাই, তারেক রহমানকে সুস্বাস্থ্য ট্রিটমেন্ট করতে দিচ্ছিল না। মা খালেদা জিয়ার কান্নাটা যদি আপনি ভিডিও তো দেখেন আপনারা, আর কেউ চোখের পানি রাখতে পারবেন না।
তারেক রহমান সাহেব এই যেখানে একটা প্রশ্ন করতে হচ্ছে 2001 সালের পরে তারেক রহমান যেভাবে তৃণমূলের সাথে মিশলেন, আপনাদের সাথে মিশলেন, প্রোগ্রাম করলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই সন্তানটিকে দেশবাসী খুবই আদরে, আহ্লাদে, ভালোবাসায়, হৃদয়ের অর্ঘ্য দিয়ে ধারণ করলেন। এই ধারণ করাটি বিপরীত শিবিরে, আওয়ামী শিবিরে কাঁপন ধরলো, কেননা সজীব যে জয়ের ভবিষ্যৎটা তো নষ্ট হচ্ছে। তাই তারেক রহমানকে খামোশ করিয়ে, তারেক রহমানকে শারীরিকভাবে অ্যাসল্ট করিয়ে 111-এর ঘাড়ে চড়ে তাকে এদেশ থেকে মুসলেকা আদায় করে বিদেশে পাঠানোর ব্যবস্থা করে সজীব জয় শেখ হাসিনার পুত্রকে পেট্রোনাইজ করে তাকে তৈরি করার জন্য রংপুর জেলার পীরগঞ্জ থানা কমিটিতে 1 নম্বর সদস্য করা হলো, রংপুর জেলা কমিটিতে 1 নম্বর সদস্য করা হলো, করে তার সজীব জয়কে প্রস্তুত করে রাজনীতিবিদ বানাতে যাওয়ার যে প্রচেষ্টাটা করা হলো তা যেভাবে বুমেরাং হলো, এবং সম্প্রতি তিনি তার মা ভেগে যাওয়ার পরে তিনি যেভাবে আমেরিকান নাগরিকত্ব নিলেন, এতে কি বোঝা যায় যে আসলে এখানে দুই প্রধানমন্ত্রী, দুই পুত্র নিয়ে এ দেশবাসীর কাছে আসলে শিক্ষা রয়েছে কিনা? আসলে আপনাকে বললাম না যে 2 মাসও মানে মা খালেদা জিয়ার পরিবারের কথা বলে শেষ করতে পারবো না। আর শেখ হাসিনার কথা আমি আসলে কি বলবো, আসলে এগুলি বলতে বলতে মানুষ বিরক্ত এখন। কারণ আমি বলি, দেখেন মা খালেদা জিয়ার চেহারার ভিতরে আল্লাহর মানে একটা যে দেশ নেত্রী, যে তার ভিতরে মায়াবী চেহারা থাকে, আর শেখ হাসিনার চেহারার পাশাপাশি বসে দেখবেন তার চেহারা তার চেহারার মধ্যে আক্রমণাত্মক একটা ভাব। এবং আপনি বলেন আমাদের যখন মরহুম সাইফুর রহমান, অর্থমন্ত্রী সাইফুর রহমান ছিলেন, তিনি যত সংসদ সদস্য, ক্যাবিনেট যারা ছিলেন, মন্ত্রীবর্গ যারা যখন দেশ বিদেশে যারা আসতেন, মা খালেদা জিয়া কোনোদিন কিন্তু হ্যান্ডশেক করতেন না এদের সাথে, ছেলেদের সাথে। রাষ্ট্রপতি পরিচয় করে দিতেন, উনি আমার অর্থমন্ত্রী, উনি আমার অর্থসচিব, এরকম বিভিন্নভাবে পরিচয় করে দিতেন। মা খালেদার স্টাইলটা দেখবেন কত সুন্দর, ভদ্র, মার্জিত। আর শেখ হাসিনা আপনি দেখছেন কিছুদিন আগে ফ্রান্সের প্রেসিডেন্ট আছে, ছি লজ্জাজনক, ওপেন এয়ারপোর্টের ভিতরে সে তাকে জড়িয়ে জড়িয়ে করতেছে। এটা তো বাংলাদেশের মানুষ শিক্ষা পাইল কি? একটা প্রধানমন্ত্রী যদি এয়ারপোর্টের ভিতরে বিদেশ এরকম করতে, ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে এরকম করতে, তাহলে কি না কি করছে আল্লাহ জানে। তো যাক, ওই নোংরা কথা আমি যাচ্ছি না, আমি মা খালেদার কথা যাচ্ছি, শহীদ পরিবারের কথা যাচ্ছি। আপনাকে বলি আমি ডেমোক্রেসির জন্য ম্যাডাম খালেদা জিয়ার যে ত্যাগ, তিতিক্ষা, দুই নেত্রীকে মাইনাস করা হবে 111-এর সময় যে ষড়যন্ত্রটি, সেই ষড়যন্ত্রটি বুমেরাং করে দিয়ে তিনি নিজের সন্তানের চাইকে গুরুত্ব না দিয়ে দেশের মানুষকে গুরুত্ব দিয়ে প্রত্যেকটা নেতাকর্মীর দিকে তাকিয়ে বিদেশে না যে সেদিন তিনি যে ডেমোক্রেসিটি রক্ষা করেছিলেন, যার কারণেই কিন্তু 2009 সালে 8 সালের 29 ডিসেম্বর কিন্তু নির্বাচনটি হয়েছিল। না হলে কিন্তু 111 সরকার দীর্ঘসূত্রিতা তারা চেয়েছিল। এই যে ডেমোক্রেসির জন্য তিনি যে ত্যাগটি করলেন, মিথ্যা মামলায় কাস্টডি ভুক্ত হলেন, কোনো অবস্থায় তাকে বিদেশ থেকে পাঠানো গেল না, তার যে ত্যাগ তিতিক্ষার গুণগুলি, এই ধরনের গুণ সম্পন্ন নেত্রী কিন্তু বিশ্বে খুব কম রয়েছেন। শান্তির জন্য, ডেমোক্রেসির জন্য লড়াইকারী নেত্রী হিসাবে, ব্যক্তি হিসাবে কিন্তু ইতিপূর্বে অং সান সু চিকে নোবেল পুরস্কার বিজয় করা হয়েছে। এ পর্যন্ত 54 জন নারী নোবেল পুরস্কার পেয়েছেন। ম্যাডাম খালেদা জিয়া দীর্ঘ 45 বছর যে ত্যাগ-তিতিক্ষার রাজপথে রেখেছেন, যে নেতৃত্ব রেখেছেন, যে গুণগুলি রেখেছেন, যে নীতির রাজনীতি রেখেছেন, সেই নীতি, গুণ, প্রতিটা বিষয় বিচার বিশ্লেষণ করে নোবেল কমিটি ম্যাডাম খালেদা জিয়াকে ভাববে কিনা, তাকে নোবেল লরিয়েট হিসেবে দেখা যাবে কিনা, আপনি আপনার জায়গা থেকে কি মনে করছেন? আমি আপনাকে অবশ্যই বলবো একটা কথা, আপনি স্পষ্ট দেশবাসী জানেন, আমি বলতে চাচ্ছি দেশবাসীর উদ্দেশ্যে, মা খালেদা জিয়াকে মিথ্যা মামলার কথা বললেন না আপনি, আপনি সরকারের যদি মনে করেন, যদি প্রশাসন আপনাকে যদি বলে যে ওনাকে ধরে নিয়ে আসেন, কিছু করে না, ধরে নিয়ে আসতে বাধ্য। তো দেখেন তারেক রহমান সাহেবকে এত নির্যাতন করছে, তাকে মানে উপর থেকে ফেলে দিয়ে কোমরের হাড্ডি ভেঙে ফেলছে, কাতরাচ্ছেন, এত মানে খালেদা জিয়া, মা খালেদা জিয়া এত ধৈর্য ধরে রাখছেন। তারপর দেখেন কত বড় মানে স্টুপিড হলে এই শেখ হাসিনা বলেন, তিনি উনিও তো একটা মার সন্তান, কারণ সন্তান, তো মাও তো খালেদা জিয়া তো কারণ সন্তান, তাই না? তো উনি জিয়া রহমানকে চাচ্চল্য বাসায় শেখ হাসিনা প্রায় সময় দিকে গালিগালাজ করেন। হ্যাঁ, আমাদের বাসায় মুরার ভিতরে বসছে, জিয়া রহমান বসছে, এটা তো সুন্দর না। এই যে আপনি আমার বাসায় আসছেন, আমি বলবো আপনি এখানে বসেন, নো ইম্পসিবল। যার যার সম্মান আল্লাহ দেন। তো দেখেন আল্লাহ কি দিয়েছেন, আপনার আব্বারও দুনিয়া থেকে নিয়ে গেছেন, আর শহীদ প্রেসিডেন্ট সাহেবরাও প্রেসিডেন্ট বানায় দুনিয়াতে, মুক্তিযোদ্ধার ঘোষণা দিয়েও প্রেসিডেন্ট বানায় দেশ পরিচালনা করে ওনাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন শহীদ করে। তার ষড়যন্ত্রকারী যারা ছিলেন তাদের একদিন এই দেশেই তার পতন হবে। সেই পতনটা কারা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন, এই 5ই আগস্ট হয়েছে, 5ই জুলাই আগস্ট হয়েছে। সেটা হচ্ছিল ছাত্ররা কেন আন্দোলন করলো। আপনি দেখেন, আপনাকে আমাকে অনর্থক একটা বকা দিতে পারবেন? প্রশ্নই আসে না। আপনি নিশ্চয়ই আমাকে খোঁচা দিবেন, খারাপ কিছু করবেন, তখন আমি আপনার প্রতি আক্রমণ এর আগে করবো। মা খালেদা জিয়া তার মিথ্যা মামলা দেয়া একটা বয়স্ক, তিনি সেই সাবেক 3 বার প্রধানমন্ত্রী, তাকে একটা
মানে গায়ের লোম পরিত্যক্ত একটা বাড়িতে পরিত্যক্ত বলেন কেন, আপনি কল্পনা করতে পারবেন না ইতুর তিতুর পর্যন্ত সে পাঠাইছে এই শেখ হাসিনা, যারা দায়িত্ব ছিলেন ঠিক সুস্থ না থাকতে পারে, অসুস্থ হয়েছে। ওই যে বাচ্চাদের মালিক আল্লাহ একজন আছেন, তো তিনি প্রমাণ করে দেখালেন যে আমি আর রব ছেলে কি না পারি, আমি আল্লাহ ছেলে সবকিছু করে দিতে পারি। তাই তার সম্মান এখনো আল্লাহর মধ্যে, সে সুস্থ এখন ভালো। আপনি পালালেন কেন? কিছু বলেন সাহস থাকলে আয় না বেটা। তারেক রহমান সাহেব বলে শেখ হাসিনার ছেলের বয়সী উনি, শেখ হাসিনা ছেলের বয়সী তারেক রহমান সাহেব। তারেক রহমান সাহেব কার ছেলে? শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের ছেলে। রাইট। আপনার ছেলে কার ছেলে? আপনার ছেলে। আপনি বলেন তো আপনার শেখ হাসিনার হাজবেন্ডকে কোথায় গেছেন? ওয়াজেদ সাহেবকে নিয়ে। তাহলে ওয়াজেদ সাহেব বাজে বলতে পারবো, সে একটা ভদ্রলোক ছিলেন। শেখ হাসিনার হাজবেন্ড একটা ভদ্রলোক ছিলেন, সেটা একটা বিজ্ঞানী ছিলেন। তো উনি অনেক কথা সময় শেখ হাসিনা যেত না, তাকে একটা অন্য বাসায় রাখতেন। তা আপনি বুঝেন তার রুচি সম্মত কত খারাপ। তার স্বামীকে সে দূরে সরে রাখছে। তা বাপ মা সন্তানের কাছ থেকে যদি মা সরে রাখে সন্তানদেরকে, তাহলে ও কি শিক্ষা পাবে? শিক্ষাটাই তো তার ভুল। তার জন্মটা আমি বলি যে ভাই, শেখ হাসিনা আজকে যে বড় বড় কথা করে, এত বড় কথা বলে, কোথেকে বলেছে? আপনি গোলামি চাটের দেখে আপনার কথা বলে বলছেন। আর বেগম খালেদা জিয়া তো কেউ গোলামি খাটে না। আপনি দেখেন যখন ফখরুদ্দিন মইনুদ্দিন 111-এর সময় জগে ক্ষমতা হস্তান্তর করলো, তখন মা খালেদা জিয়াকে বলছিলেন, লোক পাঠিয়ে বলছে যে আপনাকে আমরা ক্ষমতা দিয়ে দিব, আপনি ক্ষমতা নেন, আমাদের যা করছি আপনাদের ক্ষমা করে দেবো। রাইট। বলতো নো, বলছে নো, আমি স্বীকৃতি দিব না, এতে আবার যাই হোক। তাইলে যদি আপনি বুঝতে হবে ওই শেখ হাসিনা আর খালেদা জিয়া ম্যাডামের বা খালেদা জিয়ার পার্থক্যটা ব্যবহার আকাশ আর পাতাল। আপনি সে শিখছে ভদ্রতা নম্রতা তার স্বামীর কাছ থেকে শিখছে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কাছ থেকে শিখছেন। একটা জেনারেল কোথায় গেলে তার ওয়াইফকে নিয়ে গেছেন, যেমন আমার ওয়াইফ আমার পাশে বসে আসছেন। আমি দাঁড়াতে চাচ্ছি সংসদ সদস্য হিসাবে, যদি আল্লাহ তাআলা আমাকে মানে এক আসন থেকে যদি নমিনেশন দেন, আমার খুব ইচ্ছা মা খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমি দেখে আসছি যেরকম যে তিনি কাজগুলি যেরকম, আমি ঠিক আল্লাহর কসম খেয়ে বললাম, যদি আল্লাহ আমাকে যদি অশেষ সহমত করে যদি দয়া করে আমি যদি নির্বাচনের নমিনেশন পাই, তাহলে শেষের প্রতীক নিয়ে আমি ইনশাআল্লাহ, আপনি মনে রাখবেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব যা যা করে গিয়েছে, বাকি যা আশা ছিল পারে নাই, আমি চেষ্টা করব গ্রামবাসীকে নিয়ে ওই শহীদ প্রেসিডেন্ট এরকম যেরকম করছেন আমি কিছু এরকমভাবে করে যাবো, যা মানুষ মারা গেল বলবে এরকম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই কালাম খানকে পাইছিলাম, সে রাস্তা করে গেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি আরেকটা কথা দেখেন, দুঃখজনক শেখ হাসিনা বলতে চাই, দেশবাসী, প্রিয় দেশবাসী, আমি আজকে একটা মনের দুঃখে আবেগ থেকে বলতে চাই, যখন আরাফাত রহমান কুকু মারা গেলেন, কোন মা আছে পৃথিবীর বুকে সন্তান মারা গেলে সুস্থ থাকতে পারে? শেখ হাসিনা কি একটা সুন্দর নাটক করলো, ভূমিকা করলো দেখেন। তার গেটে পুলিশ, তার ক্ষমতা, শেখ হাসিনা ক্ষমতা, পুলিশ কার কথা? খালেদার কথা শুনবে? মা খালেদা অবশ্যই শুনবে না। সে জোরপূর্বকভাবে রয়েছে সে শেখ হাসিনা। উনি তার পুলিশ বাহিনীকে বলে দিছে, তোমরা গেট ভিতরটা তালা মেরে রাখবা, গেট খুলবা না। পুলিশ যদি গেট খুলে দেন, প্রাইম মিনিস্টার বাপের ক্ষমতা আসলো, গেট আটকে রাখবে, গেট খুলে দিত, অবশ্যই খুলে দিত। সে কত বড় নাটক করছে দেখেন। শেখ হাসিনা এত বড় একটা নাটক বাংলাদেশের মানুষ বুঝে, তার নাটক অভিনয় দেখেন। সন্তান মারা যাওয়ার পরে মা যেখানে ক্ষোভে কষ্ট পাচ্ছে, আমি একটু বলি প্লিজ, দেখা যাবে। সেটা হচ্ছিল যখন মা ছেলেকে দেখে অজ্ঞান হয়ে গেছে, মৃত্যু সজ্জা, একটা মা সন্তান মারা গেছে, কিরকম লাগে? আর তার বয়স হয়েছে মা খালেদা জিয়ার, এক ছেলে দেশের বাইরে রয়েছে, তারেক রহমান বড় ছেলে, আরেক ছেলে এখানে, তো কলজা তার কত মনে করেন আত্মাটা চলে গেছে। তার দুটো সন্তান, একটা মা নিজের চোখে তার ছোট ছেলে মৃত্যু দেখলেন, আর বড় ভাই দূরে তারেক রহমান সাহেব দেশের বাড়িতে কান্না ঝড় ছিল, তো ছোট ভাই মারা গেছেন। আপনি বলেন আমার ছোট ভাই যদি মারা যায়, আমি বিদেশ থেকে আমি কি কানবো না? অবশ্যই আমি আসতে পারতেছি না, আমার মাটা অসুস্থ, মা খালেদা জিয়া অসুস্থ ছিল। প্রাইম মিনিস্টার ফোন করেছিল তার পেজকে, খালেদা জিয়ার পেজ তাকে ফোন করে বলছে যে ম্যাডাম তো অসুস্থ, উনি সুস্থ হলে আপনাকে আমরা খবর দেবো। আপনি আসেন। উনি এই করছেন কি, চান্স করছেন কি পট্ট দেশবাসী দাঁড়ানোর জন্য, আস্তে করে গাড়ি লেগে বলছে। আর বলে যায় অভিনয় তো জানে, বাংলাদেশের অভিনয় হ্যাঁ 1 নম্বর থাকবে নায়িকা ভিতরে, অভিনয় বাস, কড়া অভিনয় বাস। উনি দেখেন সে এসে করলো কি, এতে বসে বললো তার গেটের সামনে, আমাকে ঢুকতে দিচ্ছে না। যে নাকি ছাত্র গুলি চালায়, আপনি সে বলে আমার বাড়িতে ঢুকতে দেয় না। আর আমার ইচ্ছা থাকতে আমি যাইতে হবে, তোমরা দরজা খোলো, আমি দেখতে আসছি তাকে। তার অভিনয় সে এখন খালেদা জিয়া বলে নাই কেন, দেশবাসীর দাঁড়িয়ে আমি গেছিলাম, আমার গেট দিয়ে ঢুকতে দেয় না। মূল কাহিনী কি, তার বাড়িতে যে 10টা ট্রাক ঢুকায় রাখছে, তার কি মনে নাই? তার কি খেয়াল ছিল না? মা খালেদা জিয়াকে এত ষড়যন্ত্র করেছে আল্লাহ রাব্বুল আলামিন, তার সব ষড়যন্ত্র এই ছাত্ররা 5ই আগস্টে সব ষড়যন্ত্র। আপনার বঙ্গবন্ধুর ইয়ের কথা, শেখ মুজিবুর রহমান সাহেবের কথা,
আচ্ছা আপনি তো আপনার জনপ্রিয়তা অনেক, আপনার বাড়িঘর ভাঙলো কেন? তাহলে মানুষ বিতুষ্ট হয়ে গেছেন। মনে করেন টেলিভিশন খুললে শেখ মুজিবের কথা, বাথরুমে গেলে শেখ মুজিবুর রহমানের কথা, ওনে গেলে বাথরুমের শেখ হাসিনা শেখ মুজিবুর ছবি লাগায় রাখে। কেন রে ভাই? তোমার বাবা টাইম প্রেসিডেন্ট ছিল, ছিল, তুমি এরকম হইবা কেন? আপনি দেখে নেন বিএনপি দীর্ঘ বছর আন্দোলন করেছে, তারেক রহমান দীর্ঘ সময় নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। 2015 সালে গণতন্ত্র হত্যা দিবস নামে বিএনপি এক দফা আন্দোলন শুরু করে, অর্থাৎ শেখ হাসিনা পতন আন্দোলন। সেই আন্দোলনটি 90 দিন চলার পরে দেশের পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে আন্দোলনটি হাইড হয়ে যায়। আওয়ামী লীগ থেকে বারবার বলা হয় যে আওয়ামী লীগ তো এক দফা উঠালো না, বিএনপি তো এক দফা উঠালো না, এক দফা কই, এক দফা গেল কই, এরকম নামে অনেক অট্টহাসি কিন্তু আওয়ামী লীগ থেকে দেয়া হয়েছে। 2024-এর গণ আন্দোলনের সময় 9 দফার আন্দোলনটি নিয়ে এগোতে হঠাৎ করে 9 দফার জায়গায় এক দফা হয়ে গেল। সেই 2015 সালের এক দফাটি বাস্তবায়ন হয়ে 36 জুলাই তথা 5 আগস্ট সৃষ্টি হলো। এই আন্দোলনের মাস্টার মাইন্ড নিয়ে, মাস্টার প্ল্যানার নিয়ে যে আলোচনাগুলি চলছে, সত্যিকার মাস্টার মাইন্ড আসলে কে? ধন্যবাদ জিয়া ভাই। আমি বলি সংক্ষিপ্ত করতে হবে এই কারণে, কারণ এটা আমি বলছি 2 মাসও এটা শেষ হয় খালেদা জিয়ার পরিবারের কথা বলে, হৃদয় ভিতরে একটা ব্যাপার। সবচেয়ে বড় কথা হচ্ছে দেখেন, আল্লাহ রাসূল বলছেন যে কারোর জানাজা যদি বেশি মানুষ হয় আল্লাহ সেখানে কবুল করেন। আপনি বলেন তো আপনার জানা মতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের এই জানাজায় কজন লোক? আওয়ামী লীগের অফিসিয়াল ভাষা হচ্ছে 18 জন, তারা বলেছে 20 জন 30 জন, 100 জনই ধরলাম কথার কথা, তাই না? তা আপনি দেখেন আল্লাহ রাসূল যেটা বলে গেছেন, যার জানাজা সবচেয়ে বেশি হবে তাকে আল্লাহ বেহেশত নসিব করবেন। এটা কিন্তু আমার কথা না, আল্লাহ রাসূলের কথা। জানাজার সাক্ষ্য নিঃসন্দেহে দেখেন, তাহলে তো দেখেন শহীদ প্রেসিডেন্ট সাহেবের জানাজা কত মানুষ হচ্ছে, লাখো মানুষের দল। তার ছেলে আরাফাত রহমান কুকু সাহেব লাখো মানুষের দল, কিন্তু তার তখনও বলছিল এই স্বৈরাচার শাসক শেখ হাসিনা বলছিল উত্তর গেটে জানাজা হয়, দক্ষিণ গেটে যেতে না আসে। এরকম মানুষের বন্যার রোল পড়ে গেছে, তাদের আওয়ামী লীগ অফিস সুদ্ধা ভয়ের চোটে তালা মেরে পালাইছে, তারা গুলিস্তান পর্যন্ত চলে গেছে তার জানাজা। এটা উত্তর দক্ষিণ পূর্ব কিচ্ছু নাই, মাঠে একাকার হয়ে গেছে, একাকার। ওদিন মানুষের কান্নার রোল পড়ে গেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব যেরকম ছিলেন কান্না পেয়েছেন, আর কুকু সাহেবের জানাজা মানুষ এরকম কাঁদছেন। আপনি দেন, আপনি কোন রাজাকার বললেন গোলাম আলম সাহেব, তার জানাজা দেন, তৃতীয় জানাজাটা, তৃতীয় জানাজা তো তার মতন হয়েছে, এত মানুষ হয়েছেন। আপনি বলেন কোন দিকটা তারা খারাপ? আল্লাহ যদি পছন্দ না করতো ওই যে আপনার আব্বার মতন করতো, ওই যে আপনার অফিসিয়াল ভাষা বললেন 12 বললেন, আমি 100 জনই বললাম, তার লক্ষ মানুষ বেশি না 100 জন বেশি। এই আন্দোলনের বিষয় নিয়ে যে বিষয়টি আপনি আপনার জায়গা থেকে হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্লিনটনের সাথে সাক্ষাতের সময় একটা সেলের হাত ধরে বলতেছেন হি ইজ এ মাস্টার মাইন্ড। মাস্টার মাইন্ড কি এমন? তার যে মাস্টার মাইন্ড, কারণ কি সে আদর্শ শিখছে, বাপের আদর্শ দেখেছেন, মার আদর্শ দেখেছেন, শিখেছেন কিভাবে দেশ পরিচালনা করতে হয়, কিভাবে কি সবকিছু জানেন তিনি। কিছু দুষ্ট মানুষ আছে আওয়ামী লীগের, খালি বদনাম করে, ওদের কাজটা এরকম গুপ্ত থেকে উঠতেই শেখ হাসিনা 2টা সত্যি কথা বলে। প্রিয় দেশবাসী, আজকে আমি বলি শেখ হাসিনা 2টা সত্যি কথা বলে। সেটা হলো সে ঘুমানে যাওয়ার সময় আমি ঘুমাইতে দরজা লাগাই দেয়, আর আরেকটা সত্যি কাজ করে কি ঘরতে যখন বেরো তখন দরজাটা খুলে, এই 2টা সত্যি কাজ বলে। আর যা আছে সকাল থেকে রাত পর্যন্ত সব মিথ্যার উপরে থাকে সে। আর আচ্ছা আমাদের টপিকটা বলি, তার নেতা কর্মীদের আওয়ামী লীগদের যা করছেন শেখ হাসিনা, মানে কি আপনি যদি তেল মাখেন না ওটা উনি খুশি না হয়। খালেদা জিয়ারা মা খালেদা জিয়াকে তেল মাখতে পারবেন আপনারা? প্রশ্নই আসে না। কোন ধরনের অনিয়ম যদি হয় মা খালেদা জিয়াকে ছাড় দেয় না। দুই নেত্রীর নেতৃত্বের গুণাবলী যিনি, একজন নেত্রীর কথা হচ্ছে সকালে আমি যা বলবো বিকালে তা চেঞ্জ করবো, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, নেতাদের চরিত্র বলতে কিছু হয় না। আমার নেত্রীর চরিত্র বলতে আছে আমি বলবো, আমার মা খালেদা জিয়া সম্পর্কে আমি বলবো, তিনি যে কথা বলেন সেই কথাটাকে এক কথার মানে শুনি, আপসী নেত্রী। এইভাবে জানাই তো মানুষ আপসী নেত্রী। এই আপসী নেত্রী কথা দিলে কথা রাখতে হয়, তাই জীবন বাজি রেখে হলো কথা রেখেছেন তিনি, যার কারণে অবশেষে এক নেত্রীর বাংলাদেশ হয়ে গেছে 2 নেত্রী থেকে। দেখেন আপনি যে ভাই একটা কথা বলি, আপনি খেয়াল আছে কিনা জানি না, অবশ্যই খেয়াল আছে আপনি, যখন তিনি বক্তব্য দেন অসুস্থ ছিলেন তখনও বলছেন যে যদি মরতে হয় বাংলাদেশে মরবো, বিদেশে কোনোদিন আমি চিকিৎসা নিতে যাব না। এই দেশের মানুষ আমি, এই দেশের জনগণকে ভালোবাসি, এই দেশের মাটি আমার দেশ, সেটা আমি এই দেশ ছেড়ে কোথাও আমি চিকিৎসা নিতে যাব না। তো সেই বেগম মা খালেদা জিয়াকে কত নির্যাতন করেছে শেখ হাসিনা। দেখেন ওবায়দুল কাদের মারা অসুস্থ হয়ে হাসপাতালে শুয়ে রয়েছে, তার দেবাসী নিয়ে আসছে তার চিকিৎসার জন্য, আবার আপনার প্রাইভেট জেট রাখছে, তাকে নিয়ে সিঙ্গাপুর চলে গেছেন। তার জনগণ দেখছে না?
আজকে পতন হচ্ছেন আপনার মূল কারণে এই শেখ হাসিনার এই অত্যাচার নিপীড়ন নির্যাতনের কারণে মানুষের যা করতেন দেখেন কত অভদ্র বলে আপনি আমাকে একটা কোক দিচ্ছেন এই কোকটাকে যদি কালার দেখা যায় কি আপনার বলেন সেই বানাইছে যে দেন সে ড্রিঙ্ক করতেছে কেন আপনি বললেন মিথ্যা কথা বলো তো দরকার না এর তো ড্রিঙ্ক করতেছে এই আপনার কোক তাহলে কেন মিথ্যা ছড়া দিলেন আপনার চরিত্র ওনার চরিত্র ছিল এই মিথ্যা দিয়ে তারপর একটা কথা বলি আপনাকে না বললো নয় আপনার কুকু সাহেব মারা গেলেন একটা মা কতটুকু ব্যথা জড়িত হয়েছে তার ভাই তারেক রহমান সাহেব দেশের বাইরে লন্ডনে চিকিৎসা নিয়েও মা অসুস্থ জেলে তারপর তারেক রহমান সাহেব বিদেশ থেকে অসুস্থ শরীরে চিকিৎসা নিয়ে বাংলাদেশের রাজধানী হালটা ধরে রাখছেন আরে ফোন পে দিক নির্দেশন দিয়েছেন তারেক রহমান সাহেব এখন আপনি বলেন তো দেশপ্রেম কারে বলে জয় সাহেব আসলে দেখবেন ওনাকে বসাবেন আর তারেক সাহেবকে বসাবেন দেখবেন কার চেহারা সুন্দর নুরানের চেহারা আসে তারেক রহমান সাহেব একদম ডুপ্লিকেট জিয়া রহমান সাহেব শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ডুপ্লিকেট এই দেশের